প্রত্যেককে স্বাগত। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অ্যামনিওসেন্টেসিস। আসলে আমরা আমাদের চারপাশে বিভিন্ন রকমের বংশগত রোগ আছে এরকম শিশুদেরকে দেখি। এই যে বংশগত রোগ আছে এরকম শিশুদের ক্ষেত্রে বংশগত রোগের জন্য যদি কারণের কথা ভাবি, এর কতগুলি সাধারণত আমরা দেখতে পাই ডিউ টু ক্রোমোজোম সংখ্যার তারতম্যের জন্য, এবং কিছু কিছু বংশগত রোগ আছে সেগুলি সংঘটিত হয় সাধারণত জিন ঘটিত ত্রুটির জন্য। অর্থাৎ ক্রোমোজোমের তারতম্যের জন্য বেশ কিছু বংশগত রোগ, যেরকম আমরা টার্নার সিন্ড্রোমের কথা জানি, ডাউন সিন্ড্রোম, ক্লাইনফেল্টার সিন্ড্রোম এরকম, এবং কিছু জিন ঘটিত রোগ স্পেসিফিক্যালি আমরা থ্যালাসেমিয়ার কথা বলতে পারি, হিমোফিলিয়ার কথা বলতে পারি, এবং সিকল সেল অ্যানিমিয়া, এবং আরও অসংখ্য এই ধরনের জিন ঘটিত রোগ আমরা আমাদের সমাজে প্রত্যেক মুহূর্তে দেখি। বিভিন্ন শিশুরা তারা এই সমস্ত জন্মগত রোগ নিয়েই জন্মায়, এবং এর ফলে তাদের জীবন দুর্বিষহ হয়, সাথে সাথে তাদের যে প্যারেন্ট তাদের ক্ষেত্রেও তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এখন প্রশ্ন হলো, এই যে জিন ঘটিত রোগের কথা আমরা বলছি, এই জিন ঘটিত রোগগুলি কি গর্ভাবস্থাতে আমরা ডিটেক্ট করতে পারি? অর্থাৎ গর্ভস্থ যে ভ্রূণ, সেই ভ্রূণের ক্ষেত্রে এই জিন ঘটিত কোনো রোগ আছে কিনা বা বংশগত কোনো রোগ আছে কিনা তাকে আমরা ডিটেক্ট করতে পারি? নিশ্চয়ই তাই, আমরা ডিটেক্ট করতে পারি। আমরা বিভিন্নভাবে এই জিন ঘটিত রোগগুলিকে ডিটেক্ট করতে পারি। একটি বিশেষ পদ্ধতি হলো অ্যামনিওসেন্টেসিস, যা আমরা আজকে আলোচনা করব। এছাড়াও একটি সিভিএস টেকনিকের কথা আমরা জানি, দিস ইজ কোরিওনিক ভিলাস স্যাম্পলিং। এই কোরিওনিক ভিলাস স্যাম্পলিং এবং অ্যামনিওসেন্টেসিস এই দুটোর মাধ্যমে আমরা খুব কনফার্ম ভাবে বলতে পারি একটি গর্ভস্থ ভ্রূণের মধ্যে জিন ঘটিত এবং ক্রোমোজোম ঘটিত কোনো রোগ আছে কিনা, অর্থাৎ তার কোনো বংশগত রোগ আছে কিনা। তো চলো আজকে আমরা দেখে নিই অ্যামনিওসেন্টেসিস বিষয়টি ঠিক কি রকম। প্রথমে আসি, অ্যামনিওসেন্টেসিস কাকে বলে। আমরা যে প্রক্রিয়ায় গর্ভবতী স্ত্রীলোকের অ্যামনিওটিক তরল সংগ্রহ করে এবং এর মধ্যে থাকা ভ্রূণ কোষ পরীক্ষা করে ক্রোমোজোমের গঠন, অস্বাভাবিকতা এবং অন্যান্য বিপাকীয় ত্রুটি নির্ধারণ করি, তাকে অ্যামনিওসেন্টেসিস বলব। বিষয়টি কি না, এটি একটি প্রক্রিয়া যে প্রক্রিয়াতে গর্ভবতী স্ত্রীলোক তার যে অ্যামনিওটিক ফ্লুইড, অর্থাৎ গর্ভস্থ শিশু যে চেম্বারের মধ্যে বড় হয় সেই চেম্বারটিকে আমরা অ্যামনিওটিক ক্যাভিটি বলি। তার ভেতরের যে ফ্লুইড আছে বা তরল আছে তাকে আমরা অ্যামনিওটিক ফ্লুইড বলি। এই অ্যামনিওটিক ফ্লুইড সংগ্রহ করে তার মধ্যে থাকা ভ্রূণের কিছু লুজ কোষ, আলগা কোষ, তাকে যদি পরীক্ষা করি ক্রোমোজোম এবং জিন তার গঠন কেমন সেটা আমরা লক্ষ্য করি, তাহলে ক্রোমোজোমের অস্বাভাবিকতা এবং অন্যান্য বিপাকীয় কিছু ত্রুটি আছে কিনা সেটা আমরা খুব সহজে নির্ধারণ করতে পারবো। এই বিষয়টিকে আমরা অ্যামনিওসেন্টেসিস বলতে পারি। বেশ, এখন প্রশ্ন হলো যে কখন আমরা অ্যামনিওসেন্টেসিস করব। অর্থাৎ যখন বয়স 16 থেকে 22 সপ্তাহের মধ্যে, তখন আমরা এই অ্যামনিওসেন্টেসিস করব। এখন প্রশ্ন হলো যে 16 থেকে 22 উইকের মধ্যেই কেন আমরা অ্যামনিওসেন্টেসিস করি। তার কারণ হলো, অনেক ক্ষেত্রে আমরা জানি যে লিগাল ওয়েতে প্রেগনেন্সি টার্মিনেট করতে গেলে একটি নির্দিষ্ট সময় আছে। এখন আমরা যদি 16 থেকে 22 সপ্তাহের মধ্যে অ্যামনিওসেন্টেসিসের রেজাল্ট পেয়ে যাই, তাহলে ওই নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা প্রেগনেন্সিকে টার্মিনেট করে দিতে পারি লিগাল ওয়েতে, যদি ভ্রূণের ক্ষেত্রে এই ধরনের অস্বাভাবিকতা আমরা লক্ষ্য করি। অর্থাৎ বিভিন্ন প্রকার ক্রোমোজোম এবং জিন ঘটিত যদি রোগ আমরা তাদের ক্ষেত্রে দেখি। বেশ, এখন চলে আসি যে এই অ্যামনিওসেন্টেসিস আমরা কি প্রথমেই এই টেস্টটি করব, অর্থাৎ অ্যামনিওসেন্টেসিস বা আমি সিভিএস এর কথা একটু আগে বললাম, সিভিএস কোরিওনিক ভিলাস স্যাম্পলিং, এই দুটি টেস্ট কি আমরা প্রথমের দিকেই করব? উত্তর হলো না, আমরা প্রথমেই অ্যামনিওসেন্টেসিস করব না, কারণ অ্যামনিওসেন্টেসিস একটি কনফার্মেটরি টেস্ট। অর্থাৎ প্রাথমিকভাবে কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরে যদি আমরা বুঝি যে এক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর আছে, অর্থাৎ গর্ভস্থ শিশু বংশগত রোগ দ্বারা আক্রান্ত হতে পারে, তবেই আমরা কনফার্ম হওয়ার জন্য এই অ্যামনিওসেন্টেসিস টেস্ট করব। কি কি এই ধরনের প্রাথমিক টেস্টের কথা আমরা বলবো? সাধারণত দুটি আমরা প্রাথমিক টেস্টের কথা বলবো। একটি হলো এনআইপিটি টেস্ট, দিস ইজ এনআইপিটি টেস্ট, যাকে আমরা বলবো নন ইনভেসিভ প্রিনেটাল টেস্ট, নন ইনভেসিভ প্রিনেটাল টেস্ট, এনআইপিটি। এবং আমরা ডবল মার্কার টেস্ট করব, দিস ইজ ডবল মার্কার টেস্ট।
বা ডিএমটি, সংক্ষেপে আমরা এটাকে বলতে পারি দিস ইজ ডিএমটি। এই ডবল মার্কার টেস্ট বা এনআইপিটি টেস্ট যদি আমরা করি এবং এর থেকে যদি আমরা রিস্ক ফ্যাক্টর বেশি দেখি, তখন কনফার্ম করার জন্য অ্যামনিওসেন্টেসিস টেস্ট করা হয়। বেশ, চলে আসি এনআইপিটি টেস্টে কি। এনআইপিটি এটি ইম্পর্টেন্ট টেস্ট। বিশেষ করে আমরা জানি যখন মাতৃগর্ভে ভ্রূণ বড় হতে থাকে, তখন মায়ের দেহের যে রক্ত, তাতে ভ্রূণের বেশ কিছু কোষের নেকেড ডিএনএ ফ্লোটিং অবস্থায় থাকে। অর্থাৎ মায়ের দেহের যে রক্ত, সেই রক্তের মধ্যেও বেশ কিছু ডিএনএ আমরা দেখব। এখন মায়ের দেহ থেকে ব্লাড স্যাম্পল কালেক্ট করি, সেখান থেকে এই ফ্রিলি সার্কুলেটিং ডিএনএকে যদি আমরা আইসোলেট করি এবং তার থেকে যদি আমরা বুঝতে চাই যে ভ্রূণের ক্ষেত্রে বংশগত রোগ আছে কিনা, এবং প্রাথমিকভাবে যদি আমরা কিছুটা ডেটা পাই, যদি রিস্ক ফ্যাক্টর আমরা পাই, তাহলে এক্ষেত্রে আমরা অ্যামনিওসেন্টেসিস টেস্ট করার কথা বলি। নাম্বার 2, ডাবল মার্কার টেস্ট। ডাবল মার্কার টেস্ট কি না, ডাবল মার্কার টেস্টের ক্ষেত্রে আমরা দুটি মার্কারকে টেস্ট করি। একটি হলো ফ্রি বিটা HCG টেস্ট। ফ্রি বিটা HCG টেস্ট কি আমরা জানি। ফ্রি বিটা HCG হিউম্যান কোরিওনিক গনোডোট্রপিন, অর্থাৎ আমরা জানি যে HCG হরমোন প্ল্যাসেন্টা সিক্রেট করে। এই HCG হরমোন অর্থাৎ ফ্রি বিটা HCG, এই হরমোনের যদি আমরা লেভেল টেস্ট করি ব্লাডের ক্ষেত্রে এবং তার পরিমাণ যদি হাই পাই, অর্থাৎ দিস ইজ হাই লেভেল যদি হয়, হাই লেভেলে পাই, বা তার সাথে আরো একটি মার্কারের কথা আমরা বলবো, দিস ইজ PAPP, দিস ইজ প্রেগন্যান্সি অ্যাসোসিয়েটেড প্লাজমা প্রোটিন। অর্থাৎ এক্ষেত্রে প্রেগন্যান্সি অ্যাসোসিয়েটেড প্লাজমা প্রোটিন A, এই যে মার্কার, এই মার্কারকে যদি আমরা টেস্ট করি এবং সেক্ষেত্রে যদি এর লেভেল পাই লো, অর্থাৎ লো লেভেল যদি আমরা পাই, তাহলে এই দুটো ডেটাকে রেখে একসাথে আমি এটাকে হাই রিস্ক বলতে পারবো। দিস ইজ হাই রিস্ক। অর্থাৎ একেবারে প্রাথমিকভাবে এনআইপিটি টেস্ট এবং দুটি ডাবল মার্কার হিসেবে ফ্রি বিটা HCG এবং PAPPA, যেটাকে আমরা বলছি যে প্রেগন্যান্সি অ্যাসোসিয়েটেড প্লাজমা প্রোটিন A, এই দুটো লেভেল যদি আমরা দেখে হাই রিস্ক ডিটেক্ট করতে পারি, তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা কনফার্ম হওয়ার জন্য অ্যামনিওসেন্টেসিস এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ তাদেরকে অ্যামনিওসেন্টেসিসের জন্য রেফার করা হয়। শুধুমাত্র এই টেস্টের উপর নির্ভর করে না, প্রাথমিকভাবে আরো বেশ কিছু বিষয় আছে, সেগুলোকে আমরা কনসিডার করতে পারি। যে ক্ষেত্রে মায়ের বয়স অ্যাবাভ 37 এবং যাদের ক্ষেত্রে এরকম হিস্ট্রি আছে, প্রিভিয়াস কোনো চাইল্ড আছে যাদের ক্ষেত্রে জেনেটিক্যাল অ্যাবনর্মালিটি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই দুটো টেস্টের কথা ভাবি। একটা হচ্ছে এনআইপিটি এবং নেক্সট হচ্ছে ডাবল মার্কার টেস্ট। এবং এর ক্ষেত্রে যদি আমরা হাই রিস্ক পাই, তাহলে তাদেরকে রেফার করা হয় অ্যামনিওসেন্টেসিসের জন্য। নট অনলি অ্যামনিওসেন্টেসিস বাট অলসো CVS, কোরিওনিক ভিলাস স্যাম্পলিং। এখন সেক্ষেত্রে যদি কনফার্ম হওয়া যায় যে তাদের ক্ষেত্রে জেনেটিক্যাল অ্যাবনর্মালিটিস আছে, অর্থাৎ বিভিন্ন প্রকার বংশগত রোগ দ্বারা ওই ভ্রূণ আক্রান্ত, তাহলে সেক্ষেত্রে লিগাল ওয়েতে প্রেগন্যান্সি টার্মিনেট করে দেওয়া হয়, যাতে করে ভবিষ্যতে তাদের দুর্বিষহ জীবনযাপন করতে না হয়, এই সমস্ত শিশুদের বা প্যারেন্টরাও যাতে দুর্বিষহ জীবনযাপন না করে। বেশ, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে অ্যামনিওসেন্টেসিস এটি করতে পারবো। এই টেস্টটি করার ক্ষেত্রে কি ব্যবস্থা করা হয়, কিভাবে করা হয়, অর্থাৎ পদ্ধতিটা কি। আমরা অ্যামনিওসেন্টেসিসের আগে একটা জিনিস একটু জেনে নিই, সেটা হচ্ছে যে যখন মাতৃগর্ভের ভ্রূণ বড় হয়, তখন ভ্রূণের চারপাশে কতগুলি এক্সট্রা এমব্রিওনিক মেমব্রেন তৈরি হয়। আমরা জানি যে এই এক্সট্রা এমব্রিওনিক মেমব্রেনগুলির মধ্যে একেবারে প্রথমের দিকে যে মেমব্রেন তৈরি হয়, দিস ইজ অ্যামনিয়ন। এটি একেবারে ভ্রূণকে বাইরের দিক থেকে কভার করে রাখে। অবশ্য এর বাইরের দিকে যে কভারিং, দিস ইজ কোরিয়ন, যার থেকে প্ল্যাসেন্টা ফর্ম হয়। তো এই অ্যামনিয়ন যেটি এক্সট্রা এমব্রিওনিক মেমব্রেন ভ্রূণকে গার্ড করে রাখে, এর ভেতরে যে ক্যাভিটি, সেই ক্যাভিটিকে বলা হয় অ্যামনিওটিক ক্যাভিটি। একে বলা হয় অ্যামনিওটিক ক্যাভিটি। বেশ, এই অ্যামনিওটিক গহ্বরের ভেতরে যে তরল থাকে তাকে বলা হয় অ্যামনিওটিক তরল বা অ্যামনিওটিক ফ্লুইড। এখন এই অ্যামনিওটিক তরলের মধ্যে যখন ভ্রূণ এর মধ্যে বড় হয়, তখন ভ্রূণের যে স্কিন সেল, একটি নির্দিষ্ট সময় অন্তর আমরা জানি যে স্কিন সেলগুলি শেডেড আউট হয়, অর্থাৎ এই স্কিন সেল যেগুলি লুজ স্কিন সেল, সেই স্কিন সেলগুলি অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে চলে আসে। এখন অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে থাকা এই স্কিন সেলগুলিকে বিশেষ উপায়ে একটি নির্দিষ্ট সিরিঞ্জের মাধ্যমে একে এই ফ্লুইডটাকে সংগ্রহ করে নেওয়া হয়
অবশ্যই এটি সূক্ষ্ম বিষয়, কারণ কোনো রকমভাবে ভ্রূণ এবং তার যে প্ল্যাসেন্টা এটাকে ডিস্টার্ব করা যাবে না। এক্ষেত্রে যদি ভ্রূণ এবং প্ল্যাসেন্টা ডিস্টার্ব হয় তাহলে সেক্ষেত্রে মিসক্যারেজ বা অ্যাবর্শনের চান্স বেড়ে যায়। তাই এটি খুব সতর্কতার সাথে এবং আল্ট্রাসোনোগ্রাফি গাইডেড অর্থাৎ ইউএসজি গাইডেড ওয়েতে, এখানে তো আমরা ইউজির কথা দেখবো, এই ইউএসজি গাইডেড ওয়েতে নিডলের মাধ্যমে, স্পেশাল নিডলের মাধ্যমে অ্যামনিওটিক ফ্লুইডটিকে সংগ্রহ করা হয় এবং এই অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে থাকা যে লুজ স্কিন সেল, যেগুলি এমব্রিও সেল, সেই এমব্রিও সেলগুলিকে কালেক্ট করা হয়। এখন সাফিসিয়েন্ট পরিমাণ অ্যামনিওটিক ফ্লুইড নেওয়া হয়। অনেক সময়তে একবারেতে অ্যামনিওটিক ফ্লুইড সাফিসিয়েন্ট পরিমাণ নাও নেওয়া হতে পারে, সেক্ষেত্রে একের বেশিবার এরকম পিকিং করতে হয় অ্যামনিওটিক ফ্লুইড সংগ্রহ করার জন্য। এর মধ্যে যে সেল পাওয়া গেছে সেই সেলগুলো যদি সাফিসিয়েন্ট না হয় তাহলে সেল কালচারের মাধ্যমে এই সেলগুলির সংখ্যা বৃদ্ধি করে নেওয়া হয়। আর যদি সাফিসিয়েন্ট পরিমাণ পাওয়া যায় তাহলে সেই সেলগুলি থেকে কি করা হয়, যে সেই সেলগুলি থেকে ক্রোমোজোমকে পৃথক করা হয়। ক্রোমোজোমকে পৃথক করার পরে কি করা হয়, আমরা জানি যে ক্রোমোজোমের মধ্যে জিন আছে, অর্থাৎ ডিএনএ আছে, ডিএনএ নির্দিষ্ট অংশকে আমরা জিন বলি, আমরা জানি। এই ক্রোমোজোম এবং জিনকে ভালো করে লক্ষ্য করা হয় এবং সেক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যা কিরকম আছে, তার কোনো অ্যাবনর্মালিটিজ আছে কিনা, জিনগত কোনো ত্রুটি আছে কিনা, জিনের কোনো অ্যাবনর্মালিটিজ আছে কিনা, বা এনজাইম বা উৎসেচকের কোনো সমস্যা আছে কিনা যা কিনা বিপাকীয় ত্রুটি নির্ধারণ করতে সাহায্য করবে, অর্থাৎ কোনো এনজাইমের কোনো প্রবলেম আছে কিনা, এরকম অসংখ্য রকমের অনুসন্ধান চালানো হয় এবং তার থেকে একটি নির্দিষ্ট ডেটাবেস তৈরি করা হয় বা রিপোর্টিং করা হয়। এখন যদি এক্ষেত্রে কোনো রকম সমস্যা তৈরি হয় তখনই অ্যাডভাইস করা হয় প্রেগনেন্সি টার্মিনেশনের জন্য। অবশ্যই অ্যাডভাইস করা হয়, কিন্তু এটি একটি কাউন্সেলিং নির্ভর পদ্ধতি, অর্থাৎ এটি প্যারেন্টদের সাথে আলোচনা সাপেক্ষ এবং তারা যদি এগ্রি করেন তাহলে সেক্ষেত্রেই এই পদ্ধতিটি অ্যাপ্লাই করা হয়। যাই হোক, এখন এই অ্যামনিওসেন্টেসিসের রেজাল্ট আসার পরেতে বিভিন্ন রকমের সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে যদি ক্রোমোজোমের সংখ্যার উপর নির্ভর করে আমরা সমস্যাগুলির কথা ভাবি তাহলে বিভিন্ন প্রকার সিনড্রোমের কথা ভাববো, অর্থাৎ এই ক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যাতে ট্রাইজোমি দেখতে পাওয়া যায়। ট্রাইজোমি বিষয়টি কি না, আমরা জানি যে মানুষের ক্ষেত্রে মোট 23 জোড়া ক্রোমোজোম আছে। 23 জোড়া ক্রোমোজোম আছে। এই 23 জোড়ার মধ্যে প্রত্যেকটি জোড়া, তার মানে প্রত্যেকটিতে দুটি দুটি করে ক্রোমোজোম আছে, এটা আমরা জানি। এরকম 1 2 23 পেয়ার্স এরকম ক্রোমোজোম আমরা দেখব। প্রত্যেকটি জোড়ার মধ্যে যদি এটিকে ধরে নিই 13 নম্বর জোড়া, এটিকে যদি ধরে নিই আমরা 18 নম্বর জোড়া, এটিকে যদি ধরে নিই 21 নম্বর জোড়ার ক্রোমোজোম, তাহলে অনেক সময়তে এই জোড়ার ক্রোমোজোমগুলিতে ট্রাইজোমি দেখা যায়। 21 নম্বর ক্রোমোজোমে যদি ট্রাইজোমি দেখা যায়, অর্থাৎ মোট ক্রোমোজোম সংখ্যা সেক্ষেত্রে 46-এর জায়গায় হয়ে যাবে মোট 47টি ক্রোমোজোম, অ্যাজ বিকজ 21 নম্বর ক্রোমোজোমে 3টি ক্রোমোজোম আছে। এখন এক্ষেত্রে এই সংখ্যার তারতম্য হয়ে গেলে যে সিনড্রোম অ্যাপিয়ার করে তাকে আমরা বলবো ডাউন সিনড্রোম। এবং ডাউন সিনড্রোম মানে আমরা জানি সেক্ষেত্রে বিভিন্ন প্রকার বৈশিষ্ট্য প্রকাশিত হয়। আমরা এটাও জানি যে সিনড্রোম কাকে বলে। সিনড্রোম মানে হচ্ছে এই গ্রুপ অফ ডিজিজ, একসাথে আমরা বলবো সিনড্রোম। তাহলে অনেক রকম রোগ লক্ষণ প্রকাশিত হয় যদি এরকম ডাউন সিনড্রোম তৈরি হয়, অর্থাৎ 21 নম্বর ট্রাইজোমির জন্য। আবার একই রকম ভাবে ট্রাইজোমি 21-এ না হয়ে 18 নম্বর যে জোড়া আছে, 18 নম্বর ক্রোমোজোমের সাথে, অর্থাৎ 18th যে ক্রোমোজোম তার সাথেও আমরা ট্রাইজোমি দেখতে পারি। যদি এক্ষেত্রে ট্রাইজোমি হয় তাহলে সেক্ষেত্রে নতুন ধরনের সিনড্রোম তৈরি হয়, দিস ইজ কল্ড এডওয়ার্ড সিনড্রোম। এবং যদি ট্রাইজোমি 18 বা 21-এ না হয়, যদি 13 নম্বর ক্রোমোজোমের ক্ষেত্রে 13th ক্রোমোজোমেতে যদি আমরা ট্রাইজোমি দেখি তাহলে সেক্ষেত্রে পেটাও সিনড্রোম অ্যাপিয়ার করে। ফলে খুব সহজে আমরা ক্রোমোজোমের নাম্বার ডিটেক্ট করে ভ্রূণের ক্ষেত্রে এরকম ক্রোমোজোমের সংখ্যার তারতম্যের জন্য ঘটা কোনো সিনড্রোম আছে কিনা সেগুলো ডিটেক্ট করতে পারি। একই রকম ভাবে জিনের ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা সেটা নির্ধারণ করে আমরা দেখতে পারি। বিভিন্ন রোগ আমরা জানি, এগুলি নিয়ে খুবই সমস্যা সৃষ্টি হয়, বিশেষ করে থ্যালাসেমিয়া রোগ। আমরা এটা নিয়ে আরো বেশি ভাবছি এই কারণ আমরা খুব ভালোভাবে জানি যে জিনগত রোগকে ট্রিট করা যায় না, অর্থাৎ জন্মগতভাবে যে সমস্ত রোগ সেই রোগগুলিকে আমরা চিকিৎসার মাধ্যমে ভালো করতে পারি না। ফলে এগুলিকে প্রিভেন্ট করাই হচ্ছে গিয়ে মূল উদ্দেশ্য। জন্মগত যে রোগগুলি জিনগঠিত ত্রুটির জন্য হয় সেগুলি সাধারণত থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, সিকেল সেল অ্যানিমিয়া, এগুলো আমরা জানি। এই বিষয়গুলি আমরা ডিটেক্ট করতে পারি। এখন চলে আসে অ্যামনিওসেন্টেসিসের অপব্যবহার সম্পর্কে আলোচনা। আমরা জানি অ্যামনিওসেন্টেসিস একটি পাওয়ারফুল টুল অ্যান্ড টেকনিক, আর এই পাওয়ারফুল টুল অ্যান্ড টেকনিকটিকে আমরা ব্যবহার করি লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে। অনেক সময় জানি সমাজেতে বেবি বয় অনেক বেশি
ডিজায়ারেবল অনেক সমাজের ক্ষেত্রেই বেবি গার্লের থেকে। ফলে অ্যামনিওসেন্টেসিস পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণ করে কন্যা ভ্রূণ হত্যা এটি খুব সাধারণ এবং বিপজ্জনক প্রবণতা, এটি আমরা সমাজের ক্ষেত্রে দেখি। ফলে অ্যামনিওসেন্টেসিসের এটি একটি অপব্যবহার। সবশেষে আলোচনা করব যে রিস্ক ফ্যাক্টর। আমরা বলেছি যে অ্যামনিওসেন্টেসিস এই পদ্ধতিটি করার সময় সাধারণত মায়ের দেহের বাইরে থেকে একটি নিডল প্রবেশ করিয়ে অ্যামনিওটিক ফ্লুইডকে সংগ্রহ করা হয়। এখন প্রশ্ন থেকে যায় যে বাইরে থেকে একটি নিডল প্রবেশ করিয়ে, যদিও সেটি আল্ট্রাসাউন্ড গাইডেড বা ইউএসজি গাইডেড, তবুও এই নিডল প্রবেশ করিয়ে অ্যামনিওটিক ফ্লুইড সংগ্রহ করার সময় অ্যামনিওটিক ফ্লুইডের লিকেজ হতে পারে কিনা এবং তার থেকে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা আছে কিনা। অবশ্যই তাই। এর ফলে কিছু কিছু ক্ষেত্রে মিসক্যারেজ হতে পারে। অতীতে এর মিসক্যারেজের সম্ভাবনা ছিল 0.5% মতো, কিন্তু নাওএডেজ এটি অনেক বেশি ফাইনার টুলস অ্যান্ড টেকনিক্সে পরিণত হয়েছে। ফলে এর পার্সেন্টেজ কমে 0.1%, অর্থাৎ 0.1% মিসক্যারেজের সম্ভাবনা থেকেই যায়। এটিকে আমরা অ্যামনিওসেন্টেসিস পদ্ধতির সাইড ইফেক্ট হিসেবে বিবেচনা করতে পারি। যাই হোক, আমরা বুঝলাম অ্যামনিওসেন্টেসিস পদ্ধতিটি ঠিক কী, অ্যামনিওসেন্টেসিস কিভাবে করা হয়, এর ব্যবহার, অপব্যবহার এবং সাইড ইফেক্ট সম্পর্কে। আশা করি বিষয়টি সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ধারণা হয়েছে। আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।